হচ্ছে আমাদের তোমাদের আজকের ক্লাস, মানে তোমরা যতটুকু প্রবলেম সলভ করেছো সেটা তোমরা দেখতে পেয়েছো। আজকে আমরা যেটা পড়বো সিম্পল পেন্ডুলাম নিয়ে একটু পড়াশোনা ট্রাই করব। ওকে, সিম্পল পেন্ডুলাম। তো এটা যদিও নাম সিম্পল, বাট এটা ক্যালকুলেশন গুলা একটু টাফ আছে, ঠিক আছে? সিম্পল পেন্ডুলাম, সিম্পল আমরা যেমন লাস্ট ক্লাসে কাইনেটিক স্প্রিং এর জন্য টাইম পিরিয়ডের ফর্মুলা আমরা কি পড়ে এসেছিলাম বলো তো, মনে পড়ে? টি ইকুয়ালস টু 2 পাই √ওভার m বাই কে, এটা পড়ে এসেছিলাম। আর পরে এসেছি টি ইকুয়ালস টু 2 পাই ডিভাইডেড বাই জি। এটা কি? m কেজি ম্যাস কোন একটা স্প্রিং এ কানেক্ট করা হলে, ভার্টিক্যালি কানেক্ট করা হলে ওই স্প্রিংটা কতটুকু এক্সটেনশন হবে, ইটা হচ্ছে সেই এক্সটেনশনের ভ্যালুটা, আর এমটা হচ্ছে ওই স্প্রিং এর সাথে আমি কত কেজি ম্যাস কানেক্ট করব। আর জি তো তুমি জানো, আর কে তো হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। এখান থেকে আমরা স্প্রিং দিয়ে আমরা একটা টাইম পিরিয়ড ক্যালকুলেশন করতে পারি। বাট পেন্ডুলামের জন্য কি হবে খেয়াল করে দেখো। Springs constant are force constant same. হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, স্প্রিং কনস্ট্যান্ট আর ফোর্স কনস্ট্যান্ট সেম। এটা হচ্ছে একটা পেন্ডুলাম। পেন্ডুলামকে মনে করো আমি একটা ধাক্কা দিলাম। পেন্ডুলামটা হচ্ছে ও পয়েন্ট থেকে আমি ঝুলিয়ে দিচ্ছি। পেন্ডুলামটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে ম্যাক্সিমাম গেল, আবার বি পয়েন্ট থেকে সে সি পয়েন্টে ম্যাক্সিমাম যেতে পারে, ঠিক আছে? সো এই রেঞ্জের মধ্যে সে হচ্ছে কি অসিলেট করতে থাকে। এখন খেয়াল করে দেখো, এই পেন্ডুলামের ওয়েট কাজ করছে কোন দিকে? এক্স্যাক্টলি এই দিকে, রাইট? mg এদিকে কাজ করছে না, এক্স্যাক্টলি ডাউনওয়ার্ড ডিরেকশনে। আর এটা এটা যদি এইখানে যদি অ্যাঙ্গেল থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, তাহলে এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে? থিটা। তাহলে এই লাইন বরাবর কাজ করবে কে? mg cos থিটা। বুঝতে পেরেছো? mg কে কাজ করবে? cos থিটা কাজ করবে, ঠিক আছে? আমরা জানি যে একটা ভেক্টরকে যখন আমরা ডিভাইড করি, দুটো কম্পোনেন্টের ডিভাইড যখন হবে, যেই পার্টের সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করতে থাকবে ওই পার্টের সাথে হবে কস কস কম্পোনেন্ট। আর এইদিকে কাজ করবে কে বলতো? এইদিকে কাজ করবে mg সাইন থিটা কাজ করবে এই ডিরেকশনে। সো mg সাইন থিটার কারণেই হচ্ছে অবজেক্টটা এদিকে আসতে চায়, ঠিক আছে? এখন খেয়াল করে দেখো, এটাই হচ্ছে কি সেই ফোর্সটা। mg সাইন থিটা হচ্ছে কি এই পেন্ডুলাম যে ফোর্স ফিল করে, এই ফোর্সের কারণে এই mg সাইন থিটা ফোর্সের কারণে এই পেন্ডুলামটা হচ্ছে এদিকে অসিলেট করতে থাকে, এই এ থেকে বি, বি থেকে সি বা সি থেকে বি ভাবে অসিলেট করতে থাকে। এখন আমরা কিন্তু পড়ে এসেছিলাম যে ফোর্সটা হচ্ছে গিয়ে আমাদের ডিসপ্লেসমেন্টের সাথে কিরকম রিলেশন? নেগেটিভ রিলেশন। যে যতই সে বি এর দিকে যেতে থাকবে, মনে হচ্ছে পেন্ডুলামকে এই mg সাইন থিটা এর ভ্যালু ততই কি বাড়তে থাকবে, ঠিক আছে? যতই সে এদিকে আসার একটা টেন্ডেন্সি বাড়তে থাকবে। আবার mg সাইন থিটা ভ্যালু যত এদিকে আসতে থাকবে, কমতে থাকবে, তখন এক্স এর ভ্যালু তত mg সাইন থিটা ভ্যালু যতই বাড়তে থাকবে, আবার হচ্ছে গিয়ে কি এক্স এর ভ্যালু তত কমতে থাকবে। উপরের দিকে যত যেতে থাকবে এক্স এর ভ্যালু বাড়তেছে, তখন mg সাইন থিটার ভ্যালু তত কমে যাচ্ছে। তার মানে কি mg সাইন থিটা তার ডিসপ্লেসমেন্টের সাথে কিরকম রিলেশনে রিলেটেড? মাইনাস রিলেশনে রিলেটেড। তাহলে আমি লিখতে পারি এই ফোর্সটা হচ্ছে গিয়ে, যে আমি লিখলাম mg সাইন থিটা, যেটা লিখবো যে ফোর্সের কারণে পেন্ডুলামটা অসিলেট করে, এই ফোর্সের সাথে হচ্ছে গিয়ে কিরকম রিলেশন? একটা নেগেটিভ রিলেশন। ওকে, কারণ নেগেটিভ সাইনটা কেন দিয়েছি? বিকজ অফ ফোর্সের সাথে যেহেতু ডিসপ্লেসমেন্টের রিলেশনটা কিরকম? নেগেটিভ রিলেশন। আর ফোর্স বলতে আমরা কি বুঝি বলতো? এফ ইকুয়ালস টু কত? এম এ। তাহলে এখানে লিখতে পারি এম জি, আগে থেকে চলে সাইন থিটা লিখে ফেললাম। নেক্সট লাইনে গিয়ে দেখো এম এম ক্যান্সেল, বাকি থাকে কি এ ইকুয়ালস টু মাইনাস জি সাইন থিটা। লেখা যাবে মাইনাস জি সাইন থিটা, আমরা কিন্তু লিখতে পারবো। এখন মনে করো তোমরা এই পেন্ডুল বি পয়েন্টটা, এ বি ও, এই পয়েন্টটাকে আমি আরেকবার এইখানে প্লট করি। এটা বি, এটা এ, ঠিক আছে? আর এটা হচ্ছে ও। এটা হচ্ছে সেই কার্ভ পার্ট, রাইট? এটা তো আর স্ট্রেট লাইন না, এটা তো কার্ভ, তাই না? আর এখানে অ্যাঙ্গেল কত ক্রিয়েট করেছে? থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। খেয়াল করে দেখো, ও থেকে এ এটা যতটুকু লেন্থ, ও থেকে বি এটা লেন্থ কি একই একই রকম কিনা? একই রকম বলা যাবে, ও থেকে বি আর ও থেকে এ। তাহলে ও থেকে বি, ও থেকে এ, এটা কি? এটা হচ্ছে একটা পেন্ডুলামের ইফেক্টিভ লেন্থ। একটা পেন্ডুলামের কি লেন্থ? ইফেক্টিভ লেন্থ। ও থেকে এ এটা হচ্ছে ইফেক্টিভ লেন্থ। ইফেক্টিভ লেন্থ এটা একটু লিখে রাখো,
ইফেক্টিভ লেন্থ হচ্ছে ক্যাপিটাল এলটা হচ্ছে স্মল এল ইন প্লাস আর, স্মল এল প্লাস আর। আর স্মল এলটা হচ্ছে তুমি যে থ্রেড দিয়ে বা যে থ্রেড দিয়ে তুমি পেন্ডুলামটাকে দুলাবা সেই থ্রেডের লেন্থ হচ্ছে এল। আর আর হচ্ছে গিয়ে এই পেন্ডুলাম যে ববটা, এই ববের রেডিয়াস। এটাকে যদি আমি জুম করি, এই ডায়াগ্রামটাকে যদি জুম করি তাহলে এটা দেখতে এই রকম হবে। এই হচ্ছে গিয়ে পেন্ডুলাম, এটা হচ্ছে গিয়ে তার রেডিয়াস, এটা হচ্ছে গিয়ে এইখান থেকে এইটুকু হচ্ছে গিয়ে স্মল এল, আর এইখান থেকে নিয়ে এইটুকু হচ্ছে গিয়ে স্মল আর। তাহলে ইফেক্টিভ লেন্থ হচ্ছে গিয়ে স্মল এল প্লাস আর। বুঝে গেছো? বুঝতে পেরেছো? যদি পেন্ডুলামের ববটা অনেক ছোট হয় তাহলে ওর রেডিয়াসটাকে আমরা স্কিপ করতে পারি, ঠিক আছে? স্কিপ করলে যখন কি হবে, ইফেক্টিভ লেন্থটা এই থ্রেডের লেন্থটা ইফেক্টিভ লেন্থ হিসেবে কাজ করবে। বুঝা গেছে? যদি তখন পেন্ডুলামের লেন্থ থ্রেডের লেন্থটাই পেন্ডুলামের ইফেক্টিভ লেন্থ হিসেবে কাজ করবে। মনে থাকবে? এই ডায়াগ্রামটাকে আমরা এখানে ড্র। OA equals to effective length. বুঝি নাই। OA হচ্ছে effective length. ও থেকে এ, এ মানে হচ্ছে ববের সেন্টার অফ মাস, এটা মনে করো ও। O থেকে B কেন না? ও থেকে O বিও নেই। তো, এটাও তো ও থেকে তো বি তো যে এইভাবে আছে, এই যে বি পয়েন্ট একই তো। এখান থেকে এটুকু, এই সুতাটাই তো এখানে দুলতেছে তাই না? এটাই তো দুলে এখানে গেল, তার মানে এখান থেকে এটুকু যার কথা এখান থেকে এটুকু একই কথা। আর এই রেডিয়াস একই কথা, তাই না? এইখান থেকে এটুকু যদি এল হয়, এই পয়েন্টটা মনে করো পি পয়েন্ট, তাহলে ইফেক্টিভ লেন্থ হচ্ছে গিয়ে কত? ও থেকে পি পর্যন্ত, ববের সারফেস পর্যন্ত, আর সারফেস থেকে সেন্টার পর্যন্ত। বুঝতে পেরেছো? জি স্যার। ইফেক্টিভ লেন্থটা কেন এটা? কারণ এই ববের ম্যাচ তো সেন্টারে সেন্টারে আছে। তো আমরা তো ক্যালকুলেশন করবো একটা পয়েন্ট, সেন্টার অফ পয়েন্ট বা সেন্টার অফ ম্যাচ যে রোটেট করতেছে বা অসিলেট করতেছে, সেটা নিয়ে আমাকে কাজ করতে হবে। এই কারণে আমি ববের সারফেস মতো না গিয়ে আমরা সেন্টার পর্যন্ত গিয়েছি। এন্ড স্মল আর মানে ববটা যদি অনেক ছোট হয়, একটা মার্বেলের সমান, একটা বিয়ারিং এর সমান হয়, সেক্ষেত্রে আমরা স্মল আরটাকে মানে ইগনোর করতে পারি, বাদ দিতে পারি। তখন আমার ইফেক্টিভ লেন্থটাকে স্মল এল এর ইকুয়াল হবে, মানে থ্রেডের লেন্থটা ইকুয়াল হবে। বুঝা গেছে ইফেক্টিভ লেন্থ সম্পর্কে? ঠিক আছে। ওকে। আমাদের মাঝে মাঝে বলে দিবে যে থ্রেডের লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার আর ববের রেডিয়াস হচ্ছে গিয়ে 1 সেন্টিমিটার, তখন ইফেক্টিভ লেন্থ আমাদের 10 + 1 11 সেন্টিমিটার নিয়ে কাজ করতে হবে। আর যদি ববের রেডিয়াস সম্পর্কে কোনো কিছু না বলে, ডায়ামিটার সম্পর্কে কোনো কিছু না বলে, তাহলে ইফেক্টিভ লেন্থ বলতে আমরা ববের লেন্থ বলতে ইফেক্টিভ লেন্থটা বুঝবো। বুঝতে পেরেছো? ওকে। তো এখন আমরা যে এখানে ডায়াগ্রামটা ড্র করলাম, খেয়াল করে দেখো, এ ও এ বি, এ বিটা কি? এ বিটা হচ্ছে গিয়ে কি একটা সেগমেন্ট, একটা সার্কেলের একটা সেগমেন্ট। এখন এই অ্যাঙ্গেলটা, থিটা অ্যাঙ্গেলটা যদি অনেক ছোট হয়, তাহলে এ বিটা কি একটা, আরো এ বিটা কি একটা স্ট্রেট লাইন বলা যাবে না? অ্যাঙ্গেলটা যদি অনেক ছোট হয়, জি স্যার। এই অ্যাঙ্গেলটা যদি অনেক ছোট হয়, তাহলে এই লাইনটাকে আমাদেরকে একটা স্ট্রেট লাইন মনে হবে। সো আমরা হচ্ছে তখন এই ট্রায়াঙ্গেল এখানে আমরা ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করতে পারবো। তখন এটাকে আমরা কি করতে পারি, যদি অনেক ছোট হয়, তখন আমি এই কার্ভটা যা কথা বি থেকে এ, মানে যদি অ্যাঙ্গেলটা অনেক ছোট হয়, মনে করো এটা হচ্ছে পি পয়েন্ট, তাহলে এই এ পয়েন্ট আর এই পি পয়েন্টের ডিস্টেন্সটা আমরা খুব ছোট হবে, তখন এই লেন্থ আর এই লেন্থ কি বলতে পারবো? সেম বলতে পারবো। অথবা আমি এটাকে এভাবে এক্সপ্রেস করতে পারি, এইখানে যে কার্ভটা আছে এটাকে আমরা স্ট্রেট লাইন বলতে পারি। স্ট্রেট লাইন বললে তখন, কারণ আমি আবার বলছি, অ্যাঙ্গেলটা যদি অনেক ছোট হয়, এই কার্ভটা একটা স্ট্রেট লাইনের মতো কাজ করবে। তখন আমি ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করতে পারি। কিভাবে? দেখো, এটা হচ্ছে ক্যাপিটাল এল, এটা হচ্ছে ক্যাপিটাল এল, আর এইখান থেকে সে কতটুকু ডিস্টেন্সে গিয়েছে, এই গ্যাপটা হচ্ছে গিয়ে কত, এক্স বলতে পারি আমি। যদি এক্স বলে ফেলি বা এক্স বলি, তাহলে দেখো তো সাইন থিটা সম্পর্কে আমি কি বলতে পারবো? সাইন থিটা মানে কি? অপোজিট বাই, মানে হাইট ডিভাইডেড বাই বেস। তাহলে হাইট কত? এক্স। এল কত? আর লেন্থ কত? এল। বলা যাবে সাইন থিটা ইকুয়ালস টু জি বাই এক্স বাই এল? বলো, বুঝতে জি স্যার, পেরেছো? বলা যাবে। এটা আমরা বলতে পারবো যদি ইফ, এখানে তো কন্ডিশনটা একটাই, ইফ থিটা, আমরা একটু ভালো মতো লিখি, এই পাশে লিখি যে ইফ থিটা ইজ ভেরি স্মল, থিটা ইজ ভেরি স্মল, তাহলে আমরা লিখতে পারবো যে সাইন থিটা ইকুয়ালস টু লিখতে পারবো কত, এক্স ডিভাইডেড বাই ক্যাপিটাল এল।
তাহলে এখন সাইন থিটার ভ্যালুটা আমরা এই ইকুয়েশনে বসাই দেই। ইকুয়েশন মনে করো এটা 1, এটা হচ্ছে গিয়ে 2। সো নাও ফ্রম 1 এন্ড 2 এখান থেকে যদি বসাই তাহলে আমি দেখতে পাচ্ছি a এর ভ্যালু কত আসে মাইনাস জি, এখানে কত এক্স ডিভাইডেড বাই এল। লেখা যাবে? ইয়েস স্যার। এটা লিখতে আমরা পারবো। নেক্সট লাইনে তুমি দেখো তো a এর বদলে কি এটা পড়ে এসেছে না মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, মনে পড়ে? দেখো তো মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটা আমরা শুরুতে পড়ে এসেছিলাম একদম ফার্স্ট লেকচারের দিন। তারপর মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেলে এক্স এক্স ক্যান্সেল আউট হয়ে গেলে আমরা লিখতে পারি কি ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত জি ডিভাইডেড বাই এল। এটা আমরা লিখতে পারবো, তাই না? বলো পারবা? এটা আমরা লিখতে জি পারবো। স্যার। এখন আমরা যদি এটাকে রুট করে দেই ওমেগা স্কোয়ারটাকে উঠায় দেই তাহলে এটা কত হবে জি ডিভাইডেড বাই এল হবে, রাইট? এটা রুট হবে। আর ওমেগা মানে কত? ওমেগা মানে আমরা জেনে এসেছি 2 পাই বাই ক্যাপিটাল টি, এটা হচ্ছে গিয়ে কত জি ডিভাইডেড বাই এল, এটাকে রুট লেখা যাবে। নেক্সট লাইনে গিয়ে আমি যদি এটাকে রেসিপ্রোকাল করে দেই তাহলে এটা কত হবে টি ডিভাইডেড বাই 2 পাই ইকুয়ালস টু এটা কত হবে এল ডিভাইডেড বাই জি, এটা হবে রুট ওভার। তাহলে টি ইকুয়ালস টু কত হবে 2 পাই এল ডিভাইডেড বাই জি, লেখা যাবে? জি স্যার। তাহলে এটাকে কি করলাম একটা পেন্ডুলামের টাইম পিরিয়ড কিভাবে ক্যালকুলেশন করতে হবে। একটা পেন্ডুলামের টাইম পিরিয়ড জানতে হলে আমাকে কি জানতে হবে ওই পেন্ডুলামের লেন্থ কত, ওই পেন্ডুলাম আমি ওই যেখানে এক্সপেরিমেন্ট করছি ওই প্লেসে জি এর ভ্যালু কত, আর 2 পাই এর ভ্যালু কত। 2 পাই তো আমরা জানি, তাহলে আমরা খুব ইজিলি টাইম পিরিয়ডটা ক্যালকুলেশন করতে পারবো। তাহলে পেন্ডুলামের জন্য টাইম পিরিয়ডের ফর্মুলা কি আসলো 2 পাই রুট ওভার এল বাই জি, আর স্প্রিং এর জন্য কি আসছে 2 পাই রুট ওভার ই বাই জি। ওকে, সো এলটা হচ্ছে গিয়ে কি ইফেক্টিভ লেন্থ। বুঝা গেছে? এই ফর্মুলা কি সবসময় অ্যাপ্লিকেবল নাকি হচ্ছে যখন টিটার ভ্যালু সব অনেক স্মল অনলি দেন? হ্যাঁ, পেন্ডুলামের জন্য একটা পেন্ডুলাম নিয়ে যখন আমরা কাজ করব তখন পেন্ডুলামটা মূলত ফিজিক্সে যে সকল এক্সপেরিমেন্টে পেন্ডুলামটা ইউজ করা হয় তখন থিটাটাকে খুব স্মল একটা ভ্যালু নিয়ে কাজ করা হয়। কারণ থিটার ভ্যালু বেশি হয়ে গেলে তখন দেখা যায় এই ধরনের ইকুয়েশন গুলাকে শেয়ার ফলো করে না। ওকে, সো থিটার ভ্যালু খুব স্মল ভ্যালুগুলোর জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। তুমি মনে করো 30 ডিগ্রি 40 ডিগ্রি এগুলোর জন্য কিন্তু থিটা ভ্যালুটা ইউজ করা, এই ফর্মুলা ইউজ করা তখন যাবে না। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, সো পেন্ডুলামের জন্য একটা জিনিস আমরা শিখে পেলাম। তো তোমার কাছে মনে করো একটা পেন্ডুলাম আছে। আচ্ছা, আমরা কি গ্র্যাভিটি চ্যাপ্টার পড়েছি না বলতো এই চ্যাপ্টার পড়ার আগে? জি স্যার। আচ্ছা, গ্র্যাভিটি চ্যাপ্টার পড়ার পর তুমি কি বুঝতে পেরেছো যে আর্থ সারফেস থেকে তুমি যতই উপরের দিকে যেতে থাকো হাইট যত বাড়তে থাকে এই জি এর ভ্যালু কি বাড়ে না কমে? কমে। কমে। তাহলে আমি তোমাদের সাথে একটু প্লট করে বুঝাই। এটা হচ্ছে আর্থ সারফেস, আমি যতই উপরে যাব মনে করো এখন আমি এ পয়েন্টে আছি, একটু আগে মনে করো আমি বি পয়েন্টে ছিলাম, আর এটা হচ্ছে আর্থের সেন্টার ও পয়েন্ট, এটা হচ্ছে আর্থের রেডিয়াস। এখন বলো বি পয়েন্টে জি এর ভ্যালু বেশি না এ পয়েন্টে জি এর ভ্যালু বেশি? বি পয়েন্টে। বি পয়েন্টে জি এর ভ্যালু বেশি। আচ্ছা, যতই উপরে যাব জি এর ভ্যালু তত কমতে থাকবে। একটু খেয়াল করে তুমি দেখো তো এই টি এর সাথে জি এর রিলেশন কি ডিরেক্ট প্রপোর্শনাল না ইনভার্স প্রপোর্শনাল? ইনভার্স। ইনভার্স প্রপোর্শনাল। তাহলে বলো তো এখানে টিবি বেশি হবে না টি এ বেশি হবে? এখানে হচ্ছে টি এ বেশি হবে। টি এ বেশি হবে। কেন বেশি হবে? কারণ ডি এর সাথে টি ইনভার্স প্রপোর্শনাল। মানে তুমি একটা পেন্ডুলাম মনে করো তোমার ঘরে বসে পেন্ডুলামটাকে অসিলেট করতেছো। তো অসিলেট করার পর তুমি যে টাইম পিরিয়ড পাবা, তুমি যদি ওই পেন্ডুলামটা নিয়ে এভারেস্টের উপরে যাও তখন তুমি যদি অসিলেট করো তোমার টাইম পিরিয়ড কি আসবে ডিফারেন্ট আসবে। বুঝতে পারছো? মানে কারণ কেন? কারণ সেখানে জি এর ভ্যালু এভারেস্টের উপরে জি এর ভ্যালু কি কম। তো এভারেস্টের উপরে জি এর ভ্যালু যদি কম, মানে জি এর ভ্যালু এভারেস্টের উপরে এট এ পয়েন্টে এ ফর এভারেস্ট, মানে এ ফর এভারেস্ট না, মানে এ পয়েন্ট হচ্ছে এভারেস্ট। এখন এ পয়েন্টে হচ্ছে জি এর ভ্যালু লেস, তাহলে এ পয়েন্টে তুমি টি এর ভ্যালু কি পাবা? বেশি পাবা। টি এর ভ্যালু বেশি মানে কি?
টি এর ভ্যালু বেশি মানে হচ্ছে একটা পেন্ডুলাম তার অসিলেট করতে টাইম বেশি লাগতেছে, টাইম বেশি নিবে। এখন যদি একটা পেন্ডুলাম অসিলেট করতে টাইম বেশি নেয়, তাহলে কি আমি ওই পেন্ডুলামকে কি স্লো বলবো নাকি ফাস্ট বলবো? একদম কোশ্চেনটা পয়েন্ট। সেটা হচ্ছে গিয়ে একটা পেন্ডুলাম যদি আমি এভারেস্টের উপরে নিয়ে যাই, তাহলে দেখতে পাচ্ছি এভারেস্টের উপরে তার অসিলেট করতে টাইম বেশি লাগে। এখন যদি টাইম বেশি নেয়, বলবো তাহলে আমি স্লো বলবো না ফাস্ট বলবো? slow। আমরা বলবো যে পেন্ডুলামটা স্লোলি অসিলেট করতেছে। তাহলে আমি বুঝতে পারলাম যে একটা পেন্ডুলাম যদি আমি আহ এভারেস্টের উপরে নিয়ে যাই, তাহলে সেটা কি স্লোলি মানে দুলবে। একটা মজার স্যার জিনিস খেয়াল। একটা হিল বা মাউন্টেনের উপরে জি হুম, এর ভ্যালু কি খুব কম আসবে, মানে ডিফারেন্সটা কি খুব বেশি হবে আর্থ সারফেসের থেকে? খুব বেশি ফর না, এক্সাম্পল যেমন এভারেস্ট। ধরো এভারেস্টের উপরে আর্থে যদি 9.8 থাকে, এভারেস্টে হয়তো 9.72 এরকম থাকতে পারে, খুব বেশি না। ওকে, বাট টাইম পিরিয়ড তোমার ধরো টাইম পিরিয়ড এবার একটা পেন্ডুলাম আর্থ সারফেসে বি থেকে সি হয়ে আবার বি তে আসে, তার যদি 4 সেকেন্ড টাইম লাগে, এভারেস্ট উপরে হয়তো বা তার 4.00002 সেকেন্ড সময় লাগবে, একটু সময় বেশি লাগবে। বুঝতে পেরেছো? এবার তুমি একটা জিনিস খেয়াল করে দেখো। আমি মনে করো বি পয়েন্টে একটা পেন্ডুলাম নিয়ে কাজ করছি, আমি দেখলাম বি পয়েন্টে আর্থ সারফেসে বি পয়েন্টের টাইম পিরিয়ড আছে 4 সেকেন্ড। ওকে, আমি তখন কি করলাম, অনেক উপরে গেলাম, আর্থ সারফেস থেকে অনেক উপরে গেলাম, গিয়ে যাওয়ার পর একটা পেন্ডুলামকে আমি অসিলেট করলাম, করার পর দেখলাম সেখানে কত আসছে, 4.02 সেকেন্ড আসছে। টাইম একটু বেশি নিয়েছে। কত টাইম বেশি নিয়েছে? 4.02 সেকেন্ড টাইম বেশি নিয়েছে। আচ্ছা, বলো তো এভারেস্ট ওই হাইটে, অত হাইটে গেলে পেন্ডুলামের কি ইফেক্টিভ লেন্থ এল এর ভ্যালু, এটা কি এখানে এটা কি চেঞ্জ হবে? এল এর ভ্যালু না স্যার, কেন কি চেঞ্জ চেঞ্জ হবে? কি চেঞ্জ হবে? জি এর ভ্যালু চেঞ্জ হবে, রাইট? জি স্যার। জি এর ভ্যালু চেঞ্জ হয়ে গেলে টি এর ভ্যালু চেঞ্জ হবে। এখন এটা মনে করো ই ফর এ মানে একটা এভারেস্ট উপরে গেলাম, এভারেস্ট উপরে আমি মনে করো 4.02 পেলাম। এখন এভারেস্টের উপরে জি এর ভ্যালু কত আমি জানি না, আর আর্থ সারফেসে জি এর ভ্যালু কত? 9.8 মিটার পার সেকেন্ড, রাইট? লেখা যাবে না? যাবে। এখন মনে করো আমি লিখলাম টাইম পিরিয়ড অ্যাট এভারেস্ট, টাইম পিরিয়ড অ্যাট আর্থ সারফেস, যেটা হচ্ছে বি। আমি যদি এখানে এখানে যদি লিখি, যদি ডিভাইড করে দেই, তাহলে কি এখানে যদি লিখি 2 পাই এল বাই জিই রুট ওভার, আর এখানে কত লিখবো, 2 পাই এল বাই জি বি, এটাকে লিখলাম রুট ওভার। তাহলে দেখো 2 পাই ক্যান্সেল, এল এল ক্যান্সেল, তাহলে বাকি থাকবে কি, জি বি ডিভাইডেড বাই কি জিই, এটা বাকি থাকবে না, রুট ওভার। ঠিক লিখেছি? হুম। ওকে, তাহলে আমরা ভ্যালুগুলা বসায় দিই। আমরা যদি টি এর ভ্যালু কত, এভারেস্ট উপর টাইম পিরিয়ড কত, 4.02 সেকেন্ড, আমরা বসাও 4.02, আর আর্থ সারফেসে কত, 4 সেকেন্ড, এটাকে বোথ সাইডকে স্কোয়ার করে দাও। তাহলে এখানে কি থাকবে, আর্থ সারফেসের জি এর ভ্যালু আর হচ্ছে এভারেস্টের জি এর ভ্যালু, রাইট? বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমি কি করলাম, আর্থ সারফেসে আমরা এভারেস্টে জি এর ভ্যালু ক্যালকুলেশন করতে চাই, এই ভ্যালুটা কত আসে আমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলি। কত আসে, 4.02 ডিভাইডেড বাই 4, এটাকে স্কোয়ার করে দিলে এটা হবে 1.01। ওকে, তাহলে জিই এই ভ্যালুটা কত হবে, এই ভ্যালুটা হবে, জি এর ভ্যালু হচ্ছে 9.8, আর এটা হবে 1. আমি সবগুলো ভ্যালুই লিখি, 0.0025, এই পুরো স্কোয়ার ভ্যালুটা এরকম আসছে। এখন 9.8 কেটে দিয়ে ডিভাইড করে দেই, তাহলে দেখো এভারেস্টের উপরে জি এর ভ্যালু আসছে 9.7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে এভারেস্টের উপরে জি এর ভ্যালু কত আসছে, 9.7 9.7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কি আমাকে এভারেস্ট উপরে জি এর ভ্যালু ক্যালকুলেশনের জন্য কি খুব বেশি কষ্ট করতে হয়েছে, না একটা পেন্ডুলাম দরকার হয়েছে শুধু? পেন্ডুলাম দরকার হয়েছে। পেন্ডুলাম শুধু দরকার হয়েছে। আবার তুমি পড়ে এসেছো না জি এর ভ্যালুর সাথে রিলেশন, এখানে জি এর ভ্যালু মানে কি পড়ে এসেছো না, জি এম ডিভাইডেড বাই কি আর স্কোয়ার, মনে পড়ে?
জি স্যার। এটা কোথায়? এখানে যে ফর্মুলাটা লিখলাম এটা কোথায়? বি পয়েন্টে। তাহলে ই পয়েন্টে জি এর ভ্যালু কত হবে? তুমি কি লিখবা? জি এম ডিভাইডেড বাই কত লিখবা? আর প্লাস এইচ হোল স্কয়ার, এটা লিখবা না? জি স্যার। এইচ মানে কি? এভারেস্টের হাইট, রাইট? এখন তুমি কি করবা? জিই বাই জিবি এটা ক্যালকুলেশন করো। এটা আমরা ক্যালকুলেশন করে ফেলি নাও। পরের লাইনে আমরা যে কাজটা করব, জিই ডিভাইডেড বাই জিবি করে ফেলবো, ডিভাইড করে দিব। ডিভাইড করে দিলে দেখো কি হবে? জিএম ক্যান্সেল আউট হয়ে যাবে, আর জিই এর বদলে এখানে থাকবে হচ্ছে আর প্লাস এইচ হোল স্কোয়ার, আর জিবি এর বদল আর এখানে হবে কি? আর স্কোয়ার। সো আর্থের রেডিয়াস তুমি জানো না? জানো আর্থের রেডিয়াস? কিন্তু তুমি জানো আর্থের রেডিয়াস কত? 6.4 10⁶ মিটার। তাহলে তুমি খেয়াল করে দেখো, তুমি জিই এর ভ্যালু জানো সেটা কত? 9.7। জিবি এর ভ্যালু জানো সেটা কত? 9.8। আর্থের রেডিয়াস তুমি জানো, তুমি কি এভারেস্টের হাইট ক্যালকুলেশন করতে পারবা না? জি স্যার, পারবো। তাহলে এভারেস্টের হাইট ক্যালকুলেশন করতে তোমার কি দরকার হলো? শুধু একটা পেন্ডুলাম দরকার হলো। তোমার কি এভারেস্টের হাইট কত সেটা মাপার জন্য কি তোমার কি স্কেল, ফিতা এগুলো দরকার হয়েছে? না স্যার। দরকার হয় নাই। তাহলে আমরা খুব ইজিলি এভারেস্টের হাইট বা যে কোনো একটা হিলের হাইট এই মেথডে ক্যালকুলেশন করতে পারি, এবং এভাবেই কাজগুলো করা হয়ে থাকে। বুঝতে পেরেছো? এই যে এত এত বড় এভারেস্টের হাইট কত, বা আদার্স বাংলাদেশে যে বড় বড় ইয়েগুলো আছে, হিলগুলো আছে, ওগুলোর হাইট কত, এগুলো আমরা সায়েন্স অ্যাপ্লাই করে, ম্যাথমেটিক্স অ্যাপ্লাই করে এইভাবে ক্যালকুলেশন করে ফেলতে পারবো। সো তার মানে কি, একটা পেন্ডুলাম দিয়ে একটা ছোট একটা এক্সপেরিমেন্ট করে আমরা খুব সহজেই যে কোনো একটা প্লেসের হাইট ক্যালকুলেশন করে ফেলতে পারবো। ইভেন তুমি মনে করো একটা ঢাকা শহরে একটা বিশাল একটা উঁচু বিল্ডিং এ আছো, সেই বিল্ডিং এর হাইট কত সেটাও তুমি ক্যালকুলেশন করতে পারো। তবে মাথায় রাখতে হবে, তুমি যে পেন্ডুলাম নিয়ে কাজ করবা, সেই পেন্ডুলাম তুমি যেই রুমে কাজ করবে সেই রুমে যাতে ডেফিনেটলি তোমার এই অ্যাঙ্গেলটা কি হইতে হবে? খুব ছোট হইতে হবে, স্মলার হইতে হবে। এন্ড বাতাসে বাধা টাধা এগুলো কিছু মানে থাকা যাবে না। তুমি মনে করো জোরে ফ্যান ছেড়ে এক্সপেরিমেন্ট করতে, তাহলে বাতাসেই তো পেন্ডুলামটা অটোমেটিক দুলতে শুরু করবে, তাই না? তখন তো আর এক্সপেরিমেন্টটা উল্টাপাল্টা রেজাল্ট দিবে। সো এই ধরনের কাজগুলো করার সময় খুব সূক্ষ্মভাবে কাজ করতে হয়। বুঝতে পেরেছো? তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে কি শিখলাম? আমরা একটা পেন্ডুলাম অ্যাপ্লাই করে বা পেন্ডুলামের ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা কি করতে পারি? যে কোনো একটা হাইট, যে কোনো একটা জায়গার হাইট ক্যালকুলেশন করতে পারি। ইভেন আমরা আর্থ সারফেস থেকে যদি কোনো ভিতরে কোথাও যাই, মানে লোয়ার আর্থ থেকে অনেক ভিতরে যাই কোথাও, তাহলেও সেখানে কত ভিতরে গেলাম আর্থ সারফেস থেকে সেটাও কি আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারবো উইথ আ পেন্ডুলাম। বুঝতে পেরেছো? পারবা ম্যাথগুলা? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে বলো তো, একটা পেন্ডুলাম আমরা এভাবে খুব মানে সিম্পলি খুব সুন্দর একটা মানে ইকুয়েশন পেলাম। একটা হাইটে হচ্ছে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন বের করার জন্য আরেকটা ফর্মুলা আছে না? কোনটা হাইটে? ওই যে কোনটা? জি স্যার। So G equals to G whole হ্যাঁ, ওইটা এখান R থেকে by আসছে। এই দুটাকে ই করে আসছে, ইকুয়েশন অ্যাপ্লাই করে আসছে। মনে করো জি প্রাইম ইকুয়ালস টু জি না, এটা কত? আর ডিভাইডেড বাই আর প্লাস R এইচ plus H whole হোল square. স্কয়ার। এই দুটাকে ডিভাইড করে আসে, দেখো এই যে আর স্কয়ার, এই যে আর প্লাস এইচ হোল স্কয়ার, জিএম কেটে Oh, যায়, দুটাকে ডিভাইড করে আসছে। oh, বুঝতে পেরেছো? তো বেসিক ফর্মুলা ছিল এটা, এখান থেকে আমরা এটা ক্যালকুলেশন করতে পারবো। তো আমরা পেন্ডুলাম দিয়ে আমরা খুব সহজেই যে কোনো একটা প্লেসের হাইট কত উপরে আছে সেটা আমরা ক্যালকুলেশন করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, পেন্ডুলামের জন্য কিছু ফর্মুলা আছে। আমাদের টাইম কত? 5 মিনিট। আচ্ছা, পেন্ডুলামের জন্য কিছু ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে যে এই ফার্স্ট ফর্মুলা, যে কিছু ফর্মুলা না, কিছু ল আছে, মানে কিছু নিয়ম কানুন ফলো করতে হয়। কিরকম? যে এই অ্যাঙ্গেলের ভ্যালু যদি খুব ছোট হয়, ঠিক আছে, ফার্স্ট ল, অ্যাঙ্গেলের ভ্যালু যদি খুব ছোট হয়, তাহলে এই পেন্ডুলামটা একবার তুমি এই পেন্ডুলাম এবং ইফেক্টিভ লেন্থ যদি সেম থাকে, অ্যাঙ্গেলের ভ্যালু যদি খুব ছোট হয়, ইফেক্টিভ লেন্থ যদি সেম থাকে, তাহলে সেম প্লেসে তুমি সবসময় একটা পেন্ডুলামে একবার কমপ্লিট অসিলেট করতে একই সময় লাগবে। মানে কি, তুমি এখন যে রুমে বসে আছো, তুমি একটা পেন্ডুলাম নিয়ে কাজ করবা, তুমি এই অ্যাঙ্গেলের ভ্যালু মনে করো 4 ডিগ্রি নিয়ে কাজ করবা, 4 ডিগ্রি দূরে নিয়ে বি পয়েন্টে 4 ডিগ্রি পর্যন্ত নিয়ে ছেড়ে দিবা, তাহলে বি থেকে সি হয়ে আবার বি তে আসতে যে টাইম লাগবে,
এই পেন্ডুলাম নিয়ে তোমার ঠিক পাশের রুমে গিয়ে যদি তুমি একই এক্সপেরিমেন্ট করো, তাহলে কি হবে, সবসময় একই সময় লাগবে। মানে অ্যাঙ্গেলটা যদি খুব ছোট হয়, তাহলে তুমি যে কোনো একটা সেম প্লেসে একটা সেম ইফেক্টিভ লেন্থের জন্য একটা অসিলেশনের জন্য পেন্ডুলামে কি একই সময় লাগবে। তুমি মনে করো তুমি তো এখন যে রুমে বসে আছো সেই রুমে তুমি একটা পেন্ডুলাম নিয়ে কাজ করছো, পাশের রুমে তুমি একটা ডিফারেন্ট ইফেক্টিভ লেন্থের পেন্ডুলাম নিয়ে কাজ করবা, তখন কিন্তু আর সেম সময় আসবে না। বুঝতে পেরেছো কি বললাম ফার্স্ট ল? ওকে। সেকেন্ড ল যেটা বলছে, সেকেন্ড ল বলছে যেটা, সেটা হচ্ছে গিয়ে তোমার পেন্ডুলামটা টাইম পিরিয়ডটা ওর হচ্ছে ইফেক্টিভ লেন্থের টাইম পিরিয়ড হচ্ছে ইফেক্টিভ লেন্থের রুটের প্রপোর্শনাল। রুটের প্রপোর্শনাল মানে কি বুঝলাম, সেটা হচ্ছে গিয়ে লেন্থের ভ্যালু যদি বাড়তে থাকে একটা পেন্ডুলামের দুলতে একবার অসিলেট করতে বা অসিলেট করতে সময় বেশি লাগবে। তুমি মনে করো একটা 10 সেন্টিমিটার ইফেক্টিভ লেন্থের পেন্ডুলাম নিয়ে কাজ করছো, ওইটা টাইম পিরিয়ড যত হবে, একটা 20 সেন্টিমিটার পেন্ডুলাম নিয়ে কাজ করলে তার টাইম পিরিয়ড বেশি হবে। মানে একটা 10 সেন্টিমিটারের জন্য তার একবার অসিলেট করতে যত সময় লাগবে, 20 সেন্টিমিটার কাজ করলে তার সময় বেশি লাগবে। মানে 20 সেন্টিমিটারের জন্য সে একটু স্লোলি চলবে। বুঝতে পেরেছো? ওকে। এটা হচ্ছে কি সেকেন্ড ল, এটা হলো সেকেন্ড ল। থার্ড লটা বলছে যে টাইম পিরিয়ডটা হচ্ছে তার অ্যাসিলেশন ডিউ টু গ্র্যাভিটির সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনাল মানে যে তুমি যদি ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসে জি এর ডিফারেন্ট ডিফারেন্ট জি আছে এমন প্লেসে তুমি যদি পেন্ডুলাম নিয়ে কাজ করো, তখন দেখা যাবে যেই প্লেসে জি এর ভ্যালু বেশি, ওই প্লেসগুলোতে তোমার টাইম পিরিয়ড কম আসবে, মানে খুব তাড়াতাড়ি অসিলেট করবে। আর যেই প্লেসগুলোতে জি এর ভ্যালু কম, সেই প্লেসগুলোতে তোমার টাইম পিরিয়ড বেশি আসবে। আর টাইম পিরিয়ড বেশি আসা মানে হচ্ছে সে একটু স্লোলি দুলবে। বুঝতে পারছো? কারণ জি এর সাথে টাইমের সাথে রিলেশনটা কি, ইনভার্সলি রিলেশন। খেয়াল করে দেখো, টি এর ভ্যালু বাড়বে যদি এল এর ভ্যালু বাড়তে থাকে, আর এখানে টি এর ভ্যালু বাড়বে যদি জি এর ভ্যালু কমতে থাকে। রিলেশনটা বুঝতে পেরেছো? ক্লিয়ার? মনে থাকবে? ওকে। ফোর্থ ল আরেকটা যেটা বলেছে যে তুমি একটা পেন্ডুলাম নিয়ে কাজ করছো, বব নিয়ে কাজ করছো। তুমি ধরো দুইটা পেন্ডুলাম নিয়ে কাজ করছো, পাশাপাশি দুইটা একসাথে রেখেছো। দুইটা পেন্ডুলাম যেই বব মেড অফ উইচ বব, সেটা যদি একই ভলিউম হয়, একই ম্যাসের হয়, এন্ড একই কন্টেন্ট দিয়ে তুমি তৈরি করো, দুইটাকে আয়রন দিয়ে তৈরি করো, কোনোটাই একটা আয়রন দিয়ে তৈরি করলো, একটা প্লাস্টিক দিয়ে বব তৈরি করলো, সেরকম না। দুইটাই একই লেন্থের, আই মিন একই ভলিউমের, একই ম্যাসের এন্ড একই ডেনসিটির যদি হয়, তাহলে দুইটা একই সময় তার টাইম পিরিয়ড একই রকমের হবে। যদি অ্যাঙ্গেলটা সেম রাখো, তাহলে টাইম পিরিয়ড করতে দুইটার একই সময় লাগবে। তুমি মনে করো একটা নিলা লোহার বল আর একটা নিলা প্লাস্টিকের বল, তাহলে তোমার ডিফারেন্ট টাইম পিরিয়ড ডিফারেন্ট আসবে। যদি তোমার আহ সবকিছু ঠিকঠাক থাকে, একই ডেনসিটি বা একই ভলিউম টলিউম হয়, তাহলে তোমার টাইম পিরিয়ড কি থাকবে, একই রকমই আসবে। বুঝতে পেরেছো? তো টাইম পিরিয়ড আর আরেকটা ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে টাইম পিরিয়ড তোমার অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে না। তুমি মনে করো একটা 4 ডিগ্রি নিয়ে কাজ করলো, একটা 5 ডিগ্রি নিয়ে কাজ করলো, দুইটার জন্য একই রকমই আসবে টাইম পিরিয়ড। ঠিক আছে, যদি অ্যাঙ্গেল অনেক বেশি না হয়ে যায়। বুঝা গেছে? এটা হচ্ছে এটা হচ্ছে 4 নাম্বার ল। সো 2 নাম্বার এন্ড 3 নাম্বার লটা হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্লেন করা যায়, 1 নাম্বার এন্ড 2 নাম্বার হচ্ছে থিওরিটিক্যাল। ওকে। আমরা সিম্পল পেন্ডুলাম নিয়ে আজকে আমরা আরো কিছু ক্যালকুলেশন দেখব, যেটা তোমাদের অনেক বেশি হেল্প হবে। ওকে। আচ্ছা, এই পর্যন্ত আমরা পড়লাম। এই পর্যন্ত তোমাদের কারো কোনো কনফিউশন বা কোশ্চেন আছে কিনা, বা থাকলে বল। আছে কোনো কনফিউশন? আর যদি না থাকে, তাহলে লিঙ্কটা এখনই শেষ হয়ে যাবে, সাথে সাথে আরেকটা লিঙ্কে জয়েন করে ফেলো।